যে আমাদের ক্লাস স্টার্ট। আমাদের ক্লাসে আমরা চলে গেলাম। মাঝখান থেকে আমি ক্লাসে জয়েনিং নেই না আর নেবো না, দেখি তারপর। আজকে যারা সুনির্দিষ্ট পত্রিকার আইন ক্লাস করতে পারেন নাই আমাদের অ্যাডমিশন গ্রুপে, মূলত তাদের জন্য এই ক্লাসটা। আর যারা আছেন ক্লাসটা করলে ভালো, তবে মাঝে মাঝে দুই একটা লেখা যদি বেশি হয় ওই খাতার ভিতরে লিখে নেবেন, ঠিক আছে? যাই হোক, আজকের মূল আলোচনা চলে যাই। অনেকেই দেখবেন টেকনিক দিয়ে একটা সাবজেক্ট মুখস্থ করায়। আমি ওই রকমের একটা টেকনিক বানাইছি, তা হচ্ছে দুটি বাক্য এবং একটি শব্দ দিয়ে সুনির্দিষ্ট পত্রিকার আইন মনে রাখার কৌশল। দুইটা বাক্য এবং একটি শব্দ দিয়ে আপনি পুরো সুনির্দিষ্ট পত্রিকার আইনটা মনে রাখতে পারবেন। আসলে এরকমের কোনো এই যে টেকনিক, এই শুধু টেকনিক করলেই হয় না, পড়তে হইবে। কীরকমের, কেউ যদি আমাকে বাড়ি থেকে উচ্ছেদ করে তাহলে এটার পত্রিকারটা আমি কিভাবে পাব? আমি প্রাথমিক বিষয়টা আলোচনা করি। আলোচনার পরে আপনাদেরকে আজকে দেখাই দেব যে দুইটা বাক্য এবং একটি শব্দ দিয়ে কিভাবে এই পুরো সুনির্দিষ্ট পত্রিকার আইনটা মনে রাখবেন। তবে প্রথমে যে কথাটা বলবো তা হচ্ছে এই সুনির্দিষ্ট পত্রিকার আইন মনে রাখবেন, এটা কিন্তু নতুন কোনো আইন না, এটা একটা পুরাতন আইন। এই আইনের উদ্ভব হয় ল অফ ইকুইটি থেকে। এটা একটা ন্যায়পরায়ণত আইনের একটা বড় একটা অবদান, ইকুইটি আদালতের একটা বড় অবদান। এখন প্রশ্ন আসতে পারে, এমসিকিউ যারা দিবেন তাদের প্রশ্ন হতে পারে যে ইকুইটি এটা আবার কোন শব্দ? যদি আপনাদের প্রশ্ন আসে যে ইকুইটি এটা কোন শব্দ, তাহলে মনে রাখবেন এটা কিন্তু রোমান শব্দ একুইটাস থেকে উদ্ভূত হয়েছে। প্রশ্ন হতে পারে এটা কি আপনার সুনির্দিষ্ট পত্রিকার আইন, এটা কি ডিজিটাল আইন না নতুন আইন না পুরাতন আইন? যদি এরকমের কিছু করে, এখন দেখেন প্রশ্ন কোন দিক দিয়ে আসে বলা যায় না। রিটেনে প্রশ্ন আসে বার কাউন্সিলের সাইডের 3 বিধি থেকে, তাই জন্য কিন্তু বলা যায় না যে আসলে কোন দিক থেকে প্রশ্ন আসে। তাহলে এটা হচ্ছে একটা পুরাতন আইন, এটা ইকুইটি আদালতের একটা বড় অবদান। ইকুইটি যদি এখন আবার কোন শব্দ আসে, তাহলে হচ্ছে ইকুইটি এটা একটা রোমান শব্দ একুইটাস থেকে উদ্ভূত হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এই সুনির্দিষ্ট পত্রিকার আইন কাকে বলে? সুনির্দিষ্ট পত্রিকার আইন কাকে বলে ভালো করে বুঝতে হবে। বাদী আরজিতে যে পত্রিকার চায় তাকে যদি হুবহু সেই পত্রিকারটাই দেওয়া হয় তাকে বলা হয় সুনির্দিষ্ট পত্রিকার আইন। এখন আমাদেরকে আগে জানতে হবে পত্রিকার কত প্রকার, পত্রিকার কত প্রকার এই বিষয়টা আমাদেরকে জানতে হবে। আচ্ছা, ইতিপূর্বে আপনাদেরকে বলি নাই যে পত্রিকার কয় ধরনের হইতে পারে। ভালো করে বুঝবেন, পত্রিকারটা হইতে পারে 2 ধরনের। একটা হচ্ছে সুনির্দিষ্ট পত্রিকার, আর একটা হচ্ছে ক্ষতিপূরণমূলক পত্রিকার। পত্রিকার কয় ধরনের যদি প্রশ্ন আসে যে আপনাদের পত্রিকার কয় ধরনের, তা হচ্ছে পত্রিকার হচ্ছে 2 ধরনের। একটা হচ্ছে সুনির্দিষ্ট পত্রিকার, আর একটা হচ্ছে ক্ষতিপূরণমূলক পত্রিকার। ক্ষতিপূরণমূলক পত্রিকারটা হচ্ছে অর্থের মাধ্যমে যে পত্রিকার প্রদান করা হয় তাকে কি ক্ষতিপূরণমূলক পত্রিকার বলে। আর বাদী আরজিতে যেই পত্রিকারটা চায় তাকে যদি হুবহু সেই পত্রিকারটা প্রদান করা হয় তাহলে তাকে বলা হয় সুনির্দিষ্ট পত্রিকার। এখন আমি এক্স নামক এক মেয়েকে বিবাহ করলাম, এই উদাহরণটা আগেও আপনাদেরকে দিয়েছি। এখন এক্স কে আমি বিবাহ করছি 10 লক্ষ টাকা কাবিন দিয়ে, মানে দেনমোহর দিয়ে। আমি 10 লক্ষ টাকা দেনমোহর দিয়ে আমি তাকে বিবাহ করলাম। এক্স কে আমি 10 লক্ষ টাকা দেনমোহর দিয়ে বিবাহ করছি। এখন এক্স কে আমার ভালো লাগে না, আমি এক্স কে ডিভোর্স দেব বা ডিভোর্স দিলাম, বা আমি তাকে রাখবো না, এরকম একটা সিদ্ধান্ত নিলে এক্স যদি আমার বিরুদ্ধে মামলা করে, তাহলে আমি যদি এক্স কে 10 লক্ষ টাকা দিয়ে দিই তাহলে এটা কি সুনির্দিষ্ট পত্রিকার হবে নাকি ক্ষতিপূরণমূলক পত্রিকার হবে? এটা কি পত্রিকার হবে? ক্ষতিপূরণমূলক প্রতিকার। জি, ধন্যবাদ।
এটা ক্ষতিপূরণমূলক প্রতিকারটা কিভাবে হবে, কেন ক্ষতিপূরণমূলক প্রতিকার হবে? মানে কেন হবে? বেসিক্যালি এটা হচ্ছে, এইটা যদি না পায়, এই অর্থটা না পায়, তাহলে পাত্রীর একটা আর্থিক ক্ষতি হবে, কারণ এটা সে পাওয়ার। সাইলেন্ট। কে বলেন তো, এটা কিভাবে ক্ষতিপূরণমূলক প্রতিকার হইল? এবার শুনেন, বাদী আরজিতে যে প্রতিকারটা চাইছে সেই প্রতিকারটা যদি প্রদান করা হয় তাকে বলা হয় ক্ষতিপূরণ, ওই সুনির্দিষ্ট প্রতিকার। বাদী যে প্রতিকারটা চাইছে সেই প্রতিকারটা যদি অর্থের মাধ্যমে, মানে সেই প্রতিকারটা না দিয়ে যদি অর্থের মাধ্যমে কোনো প্রতিকার দেওয়া হয় তাকে বলা হয় বিকল্প প্রতিকার বা ক্ষতিপূরণমূলক প্রতিকার। দেখেন, আমার টাকা আছে এই জন্য আমি আজকে বিবাহ করছি আবার কালকে ছেড়ে দেবো, এটা হতে পারে না। বাদী কিন্তু তার বিরুদ্ধে মামলা করছে, মানে আমার বিরুদ্ধে মামলা করছে ঘর সংসার করার জন্য, সে কিন্তু টাকার জন্য মামলা করে নাই। ঠিক না ভাই? ঠিক কথা বলেন মেহেদি ভাই। বাদী যে আমার বিরুদ্ধে মামলা করছে, সে কি টাকার জন্য মামলা করছে? 10 লক্ষ টাকার জন্য? জি না। সে মামলা করছে যেন তার সাথে ঘর সংসার করতে পারে। এখন আমি যদি তাকে না রাখি আর আদালত যদি আমাকে তার সাথে ঘর সংসার করাইতে পারে, তাহলে এটা হবে সুনির্দিষ্ট প্রতিকার। যেহেতু আমি তাকে টাকা দিয়ে তার সাথে ঘর সংসার করবো না, তাহলে এটা হয় একটা বিকল্প প্রতিকার। মেহেদি ভাই, আমি বুঝাইতে পারছি কিনা? জি, বুঝতে পারতেছি। মানে হচ্ছে, আমি যেটা বুঝছি সেটা হচ্ছে বলি আপনার, মানে সুনির্দিষ্ট প্রতিকার যখন যেখানে ব্যর্থ, কিংবা সেটার মাধ্যমে আর্থিক ক্ষতিপূরণ মিটানো হয়, সেটাই আর্থিক ক্ষতিপূরণ, এরকম কিছু। সুনির্দিষ্ট প্রতিকার সে চায়, কিন্তু সেটা যখন পায় না, বিকল্প হিসেবে তাকে আর্থিক ক্ষতিপূরণ দিয়ে সেটা পোষানো হয়। মানে বাদী আরজিতে প্রতিকার চাইছে কি, আমার সাথে ঘর সংসার করবে, আমি কিন্তু তাকে টাকা দিয়ে দিলাম। সেক্ষেত্রে এটা হুবহু যেই প্রতিকারটা চাইছে সেই প্রতিকারটা কিন্তু আদালত দিতে পারে নাই। এটা একটা আর্থিক প্রতিকার দিয়েছে, এটা একটা ক্ষতিপূরণমূলক প্রতিকার। এবার তো বিষয়টা ক্লিয়ার? জি, জি। জি। তাহলে বাদী যে প্রতিকারটা চায় হুবহু ভাইয়া আমার যদি, একটা প্রশ্ন। জি বলেন। সেটা হলো, এটা কিন্তু সুনির্দিষ্ট প্রতিকারও হতে পারে যদি বিবাদী, যেমন এক্স, সে যদি সংসার করতে না চায়, সে যদি টাকার জন্য তার দিন হয়ে টাকার জন্য মামলা করে, আর সেই টাকা যখন সে পেয়ে যাবে, তখন তো এটা সুনির্দিষ্ট প্রতিকার হতে পারে। এটা এটাও আবার কি হবে, আপনি বলছেন যে এটাও আবার কি হবে, সুনির্দিষ্ট প্রতিকার হবে। এখন মেয়েরা তালাক দেওয়ার পরও কিন্তু আপনার দেনমোহরের যে টাকাটা পায় সেটার জন্য মামলা করতে পারে। এখন তার উদ্দেশ্যই যদি থাকে যে না একেবারে হুবহু দেনমোহরের টাকার জন্য মামলা করছে, তাহলে সেটা তার সুনির্দিষ্ট প্রতিকার হবে। কিন্তু সাধারণত আমরা যে মামলাগুলো দেখি, ছেলের বিরুদ্ধে মেয়ে করে, কিন্তু প্রথমে তারা এই দেনমোহরের মামলা করে না। আবার কিছু কিছু মেয়ে তালাক দিছে, একতরফা তালাক দেওয়ার পরে কিন্তু আবার কি করে, সে আবার দেনমোহরের মামলা করে। ওই যে কাবিনের যে টাকাটা আছে ওটার জন্য, শুধুমাত্র কাবিনের টাকার জন্য যদি মামলা করে, তাহলে সেটা সুনির্দিষ্ট প্রতিকার হবে। কিন্তু বেসিক্যালি মেয়েরা মামলা করে তার স্বামী একটু জ্বালাতন করলে তার সাথে ঘর সংসার করার জন্য। বাস্তব যেটা চিত্র, দুই একটা তো ভিন্ন হবেই। জি, আমি এবার সামনের দিকে আগাইলাম। তাহলে আপনাদের জন্য নতুন তথ্য কি, প্রতিকার কয় ধরনের হইতে পারে? 2 ধরনের হইতে পারে। এটা একটা নতুন বিষয়। হ্যাঁ, আগে কিন্তু নোটে ওইটা ছিল না। এবার যদি আমরা দেখি এই সুনির্দিষ্ট প্রতিকার আইন, এটা কাকে অনুসরণ করছে? এটা দ্য নিউ ইয়র্ক সিভিল কোড, কোডকে অনুসরণ করছে। এটার খসড়া প্রণয়ন কে করে? এটার খসড়া প্রণয়ন করে ডক্টর ওয়াইডলি স্টক্স এটার খসড়া প্রণয়ন করে, যাহা প্রকাশ পায় 7ই ফেব্রুয়ারি 1877। এবার কিন্তু কি আমরা প্রকাশে ঢুকছি, এবং এটা কার্যকর হয় 1 মে 1877। এই সুনির্দিষ্ট প্রতিকার আইন, এটা একটা ছোট্ট আইন, মাত্র 57টি ধারা। এর ভিতরে
বাতিল আছে 8টি ধারা। বাতিল কয়টা? 8টি ধারা বাতিল আছে। 8টি ধারা বাতিল করার পরে 57 ধারা থেকে 8টি বাতিল, তাহলে কয়টা থাকে মেহেদী ভাই? 57 থেকে 8টা বাদ হলে ডেফিনেটলি 49টা থাকে। 49টা ধারায় এমসিকিউতে 10 মার্কস, রিটেনে 15 মার্কস। চিন্তা করা যায়? ধারা কয়টা? 49টা। ধারা অনুসারে 49টা বর্তমানে আছে। বাতিল হয়েছে 8টা, ধারা হইল 57টা, তাহলে কত মার্কস থাকে? মানে কয়টা ধারা থাকে? 49টা ধারা থাকে। এই 49টা ধারায় এমসিকিউতে হচ্ছে 10 মার্কস, রিটেনে হচ্ছে 15 মার্কস। তাহলে কি এটা কি ভালো করে পড়বেন না খারাপ করে পড়বেন, এটা আপনি চিন্তা করে দেখেন। এখানে এই সুনির্দিষ্ট পত্রিকার আইনে খণ্ড বা অংশ রয়েছে 3টি, প্রস্তাবনা হচ্ছে 1টি। এটা হচ্ছে 1877 সালের 1 নং আইন। আইনের ধরন মূল আইন। এটা সর্বশেষ সংশোধন হয় 2004 সালের 27 নং আইন দ্বারা 21 ক। এই 27 নং আইন দ্বারা যে সংশোধন হয় এইটা আবার কার্যকর হয় 1 জুলাই 2005 সালে। এবার আমরা একটুখানি যা পড়ছি একটু রিভিশন দিই। তা হচ্ছে সুনির্দিষ্ট পত্রিকার আইন, এটা একটা পুরাতন আইন। এটা উদ্ভব হয় ল অফ ইকুইটি থেকে। ইকুইটি কোন শব্দ? রোমান শব্দ। সুনির্দিষ্ট পত্রিকার কাকে বলে? বাদী আর্জিতে যেই পত্রিকারটা চাইছে তাকে যদি হুবহু সেই পত্রিকারটা প্রদান করা হয় তাকে বলা হয় সুনির্দিষ্ট পত্রিকার। ইহা ছাড়া যদি অন্য কোনো পত্রিকার প্রদান করা হয় সেটাকে বলা হয় বিকল্প পত্রিকার বা ক্ষতিপূরণমূলক পত্রিকার। তাহলে এই কথা থেকে আমরা পাইলাম এই পত্রিকার কয় ধরনের হয়? সাধারণত 2 ধরনের হয়। তা হচ্ছে সুনির্দিষ্ট পত্রিকার আর ক্ষতিপূরণমূলক পত্রিকার। এরপর একটা উদাহরণ দিছি যে কেউ যদি কাউকে বিবাহ করে, এখন আমার টাকা আছে, আমি একটাকে ছাড়বো আর একটাকে বিবাহ করব। এখন কেউ যদি আমার বিরুদ্ধে মামলা করে বিবাহ টিকানোর জন্য, এখন আমি যদি তাকে 10 লক্ষ টাকা দিয়ে দিই তাহলে এটা কি সুনির্দিষ্ট পত্রিকার হবে না, এটা হবে বিকল্প পত্রিকার। আবার কেউ যদি শুধুমাত্র কাবিনের টাকার জন্য মামলা করে তাহলে আবার এই পত্রিকারটাই আবার কি হবে? সুনির্দিষ্ট পত্রিকার। এই আইনটা কাকে অনুসরণ করছে? প্রশ্ন হতে পারে এমসিকিউতে, এটা কি দেওয়ানি কার্যবিধিকে অনুসরণ করছে, না চুক্তি আইনকে অনুসরণ করছে, না দ্য নিউ ইয়র্ক সিভিল কোডকে অনুসরণ করছে? ভালো করে বুঝবেন, এটা দ্য নিউ ইয়র্ক সিভিল কোডকে অনুসরণ করছে। এটার খসড়া প্রণয়ন কে করে? ডক্টর ওয়াইডলি স্টকস, যা প্রকাশ পায় 7 ফেব্রুয়ারি 1877। কার্যকর হয় 1 মে 1877। মোট ধারা 57টি, বাতিল আছে 8টি। বর্তমানে যদি আমরা হিসাব করি 49টি ধারা আছে। এমসিকিউ আমরা দেব 10 মার্কস। তাহলে এটা ভালো করে পড়তে হবে। খণ্ড বা অংশ কয়টি? 3টি। অধ্যায় আছে 10টি। আর এটা 1877 সালের 1 নং আইন। আইনের ধরন সাবস্ট্যান্টিভ ল, যেটাকে আমরা বাংলায় বলি মূল আইন, ইংরেজিতে বলে সাবস্ট্যান্টিভ ল। সর্বশেষ সংশোধন হয় 2004 সালের 27 নং আইন দ্বারা। এই 27 নং আইন দ্বারা 21 ক ধারাটা যে আসে এইটা আবার কার্যকর হয় 2005 সালের 1 জুলাই। জি, এতটুকু আমরা আলোচনা করছি। আপনাদের এর ভিতরে কোনো প্রশ্ন আছে কিনা বলেন।